আমার এখনো মনে আছে যখন স্টারলাইট অনন্য সম্মানের টিম আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আর বলে যে আমাকে অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট করা হয়েছে, আমি অ্যাওয়ার্ড পাবো, কিন্তু প্রোগ্রামটা হবে নিউ টাউনের রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে। তখন আমি স্পষ্টই ওদের জানাই যে আমার বাড়ি হলদিয়া, অনেকটাই দূরে। তখন ওরা আমাকে বলে ঠিক আছে, আমরা অন্য ক্রিয়েটারকে দিয়ে দিচ্ছি। আমি বললাম যে না না, অতটাও দূরে নয় যতটা ভাবছেন, প্লিজ আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করুন, দরকার আমি আগের দিন থেকে চলে যাবো। এইভাবে ওরা রিকোয়েস্ট করে আমাকে রাজি করায়, আর আমি রাজি হয়ে যাই সাথে সাথে। এর আগে অনেকে হয়তো আমাকে অ্যাওয়ার্ড নিতে দেখেননি কোথাও, কিন্তু বিশ্বাস করুন ইন্ডিয়াতে দুটো বড় আর্টিস্ট আছে যারা অ্যাওয়ার্ড ফাংশনে যায় না, আমির খান আর আমি। এখানে হয়তো অনেকে হাসবে, কিন্তু বিশ্বাস করুন আমির খান বড় আর্টিস্ট। তাই আমি ভাবলাম যে আমি যখন অ্যাওয়ার্ড নিতেই যাচ্ছি, আমি এটা নিয়ে ব্লগ বানাবো। আর এটা নিয়ে ব্লগ বানানোর কারণ হলো কেননা এটাই হচ্ছে, তাই এটা নিয়েই বানাচ্ছি, অন্যটা হলে অন্যটা নিয়ে বানাতাম। সকালে টেনশনে আমি ঘুমোতে পারছিলাম না, কেননা নমিনেশনে থাকা আর অ্যাওয়ার্ড পাওয়া দুটো আলাদা জিনিস। আর একটা কথা বলতে আমি ভুলেই গেছিলাম, নমিনেশনে আমার একারই নাম ছিল। সকালে স্নান করতে গেলাম ক্যামেরা অন করে, কেননা আমি জানতাম ক্যামেরা অফ করে স্নান করতে গেলে ভ্লগ হবে না। স্নান করে যখন বেরোই সেটারও একটা ভিডিও করেছিলাম, মানে খালি গায়ে ছিলাম, কিন্তু বিশ্বাস করুন ওটা আমি নিজেই দেখতে পাচ্ছি না, আপনারা দেখলে হয়তো ট্রমাতে চলে যেতে পারে। আর সত্যি কথা বলতে কি, অ্যাওয়ার্ড নিতে যাওয়ার দিনে খুবই ভাগ্যবান মনে হচ্ছিল, তাই এই সেন্টেন্সটা বারবার বলছিলাম। আজ ভাগ্যবান মনে হচ্ছে যারা আমাকে অ্যাওয়ার্ড দিতে পারবে তাদেরকে। আমি এখন এই বেরোচ্ছি অ্যাওয়ার্ডের জন্য, আমি শিওর ওখানে মারামারি হচ্ছে যে কে আমাকে অ্যাওয়ার্ড দিতে স্টেজে উঠবে তাদের মধ্যে। এই যে আমি অ্যাওয়ার্ড শুরু করলাম পাওয়া, জানি না কোথায় থামবে। আমার মনে হচ্ছে একদম অস্কারে গিয়েই থামবো আমি। অ্যাওয়ার্ড নিয়ে ওঠে এমন অভ্যেসে দাঁড়িয়ে গেছে না, বারবার আমি এই লাইনটাই বলছিলাম, কারণ আর পাঁচ লাইন পাচ্ছিলাম না। দেখুন আমি ওইসব সেলিব্রিটির মধ্যে পড়ি না যারা মানে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে বলে কার ভাড়া করে লোককে দেখাবে, শো অফ করবে। যার নিজের কার থাকে না, তাকে ভাড়া করতে হয় না। তাই আমি বাস ভাড়া করে গেছিলাম। আর বাসে গেলে যে সম্মান কম তা কিন্তু নয়, কন্ডাক্টর আমার থেকে টাকা নেয়নি, কারণ আমি অনলাইনে আগে থেকেই কেটে নিয়েছিলাম। বাসে যেতে যেতে আমার বউ আমাকে বোঝাচ্ছিল কিভাবে অ্যাওয়ার্ড উইনিং স্পিচটা দেওয়া যেতে পারে, কেননা ওর এক্সপিরিয়েন্স আছে। এর আগে অসংখ্যবার ও অ্যাওয়ার্ড উইনিং স্পিচ দিতে লোককে দেখেছে। সত্যি কথা বলতে কি, আমি তাদেরকেই সেলিব্রিটি মনে করি যাদের মধ্যে কোনো শো অফ নেই, অহংকার নেই, যারা মানুষকে দেখায় না, কারণ দেখানোর মতো তাদের কাছে টাকা নেই। আমি একটা জিনিস বরাবরই মেনে চলি, অহংকার পতনের মূল কারণ। তাই আমি কোনোদিনও অহংকার দেখাই না। ওই দিন বাসে অনেকেই দেখে আমাকে চিনতে পেরে জিজ্ঞেস করেছিল, দাদা আপনি বাসে, আপনার টোটো কোথায়? বাসে যেতে যেতেই আমাকে ভিডিও এডিটিং সেরে নিতে হচ্ছিল, কেননা আমি সব ভিডিও এডিটারকে দিয়ে এডিট করাই না, কারণ আমার এডিটার নেই। বাসে যেতে যেতে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম। দেখলাম যে বাসের পাশে ট্রেন চলছে। আমি একটু অবাকই হলাম, কেননা রোডে কিভাবে বাস চলতে পারে। বাসে আমার পাশে বসা একটা ছেলে আমাকে জিজ্ঞেস করলো, দাদা কার নিয়ে আসুনি কেন? দাদা আজ কার আনোনি কেন? ডাউন টু আর্থ। বাহ বাহ, এতটাই? কেননা কার নেই না। দ্বিতীয় হুগলি সেতু পেরোতেই আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে সেলিব্রিটি হওয়া কতটা বিপদ। সব সময় ফ্যান, সব সময় ফ্যান। সরি আর সাউন্ড এফেক্ট ইউজ করে আপনাদের ঠকাতে ইচ্ছে করলো না। ধর্মতলা ঢোকার আগে একটা ঘটনা ঘটলো। আমাদের বাসের সাথে পুলিশের গাড়ির ধাক্কা লাগলো। পুলিশের গাড়ির ড্রাইভারের অ্যাটিটিউড ছিল পুলিশের থেকে অনেক বেশি। পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার দুজনেই একই ভাবে চেঁচাচ্ছিল। বাসের লোকরা সব রেগে গেল যে আপনি তো পুলিশ, আপনি সিভিক ভলেন্টিয়ার মনে করেন নাকি নিজেকে? এরকম সব ঝামেলা হলে অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। এরকম সব ঝামেলা হলে অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। আমি তাদের মতো নয়। তাই আমি বাসের মধ্যে থেকেই তামাশা দেখছিলাম। চাইলে তো আমি নিজে গিয়ে ঝামেলা থামিয়ে দিতে পারতাম। কিন্তু আমি চাইছিলাম না, কারণ ঝামেলাটা প্রচন্ড জমে গেছিল। কিন্তু একটু পরে আমি নিরাশ হলাম, ঝামেলা থেমে গেল। আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড। আমার অ্যাওয়ার্ড নিতে যাওয়াটা একটা ঐতিহাসিক ঘটনা, কেননা আজ পর্যন্ত পৃথিবীর মানুষরা দেখেছে যারা অ্যাওয়ার্ড নিতে যায় গাড়ি থেকে নামে, বাস থেকে নামতে কাউকে দেখেনি, তাও আবার ধর্মতলায়। আমার সোয়াগ ছিল চোখে পড়ার মতো, আর অ্যাটিটিউড নাকে লেখার মতো। তারপরে উবেরে করে যখন আমি যাচ্ছিলাম, আমি আমার ক্রেজটা লক্ষ্য করলাম। মানে মানুষ আমাকে কয়েক সেকেন্ড দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এতটাও পাগলামি ঠিক নয়। আমার ফ্যান্সরা এতটাই পাগল হয়ে যাচ্ছিল, মানে ওদের যা লেভেলের পাগলামি, এত পাগল হয়ে গেছিল যে ওরা কেউ আসেইনি। আমার অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে আমার বউ প্রচন্ড এক্সাইটেড ছিল। ও যে এত এক্সাইটেড, আমি যদি আগে থেকে জানতাম আনতামই না। আমি একটা কথা মনে করি, কোনো অ্যাওয়ার্ড ফাংশনে ডাকলে যে তোমাকে নতুন ড্রেস কিনে পরে যেতে হবে, আমি এটা মানি না। আমার মতে তুমি যেমনটা রিয়েল, যেমন জামা কাপড় পরো সেরকমই পরে যাও। নতুন কেনার কোনো দরকার নেই, ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করার কোনো দরকার নেই। আমি একটা কথা বলতে চাই, আমি অ্যাকচুয়ালি ফাংশনে অনেক লেটে পৌঁছেছি,
তা আমি গিয়ে খবর পেলাম টলিউডের অনেক আর্টিস্টরা তার আগেই এসে বেরিয়ে গেছেন। তো তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি জানি আপনারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু আমার তো কাজ আছে, তাই আমি একটু লেটে এসেছিলাম, আপনাদের সাথে দেখা হয়নি। আপনারা এই সুযোগ হারালেন। অবশ্যই পরে আমি আপনাদের সুযোগ করে দেবো আমার সাথে দেখা করার, আপনারা দেখা করতে পারবেন। ভেঙে পড়ার কিচ্ছু নেই। আর যেসব সেলিব্রিটিরা স্টেজে ছিলেন, আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। আমি সরি বলছি আপনাদের, আপনারা আমার সাথে দেখা করতে পাননি, এই সুযোগ হারালেন। বিশ্বাস করুন আমি স্টেজে উঠতে চেয়েছিলাম, আমি আবদারও করেছিলাম অর্গানাইজারদের কাছে যে আমি স্টেজে উঠবো, কিন্তু অর্গানাইজাররা আমাকে ভদ্রভাবে বলে দেন, চুপচাপ বস। আর আমি একটা কথা বরাবরই মানি, যার মন ভালো, যার ইন্টেনশন ভালো, যে ভালো মনের মানুষ, ওপরওয়ালা তার কথা শুনবেই, তার স্বপ্ন পূরণ হবেই। যেমন স্বপ্ন পূরণ হয়েছিল শ্রীলেখা মিত্র ম্যাডামের। আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার সুযোগ পেয়েছিলেন উনি। আমাকে উনি এটাই বলছিলেন যে থ্যাংক ইউ, আমি তোমাকে অ্যাওয়ার্ড দিতে পারছি। আমি বলি ঠিক আছে, ভালো কাজ করুন, অবশ্যই আবার পাবেন সুযোগ। সাক্ষী আমরা জনগণ, বিকেল বাঙালি। আমি অনেকটা সময় স্টেজে দাঁড়িয়েছিলাম, কেউ অ্যাওয়ার্ড নিয়ে আসছিলই না। তারপরে আমি বুঝতে পারলাম মারপিট হচ্ছে ব্যাক স্টেজে, কে আমাকে অ্যাওয়ার্ড দিতে পারে তার জন্য। এরাও না কখনো সেলিব্রিটি দেখেনি মনে হয়। এই সুযোগে আমিও একটু গল্প করে নিলাম, যাতে লোক ভাবে সেলিব্রিটিদের সঙ্গে আমার ওঠা বসা। শ্রীলেখা মিত্র ম্যামের জন্য খুব গর্ব হচ্ছিল যে এত বছর কাজ করার পরে উনি ওনার পুরস্কার পাচ্ছেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। মানে আমাকে পুরস্কার দেওয়া তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট থেকে কোনো অংশে কম নয়। মানুষ কষ্ট করলে সব স্বপ্ন সফল হয়। বাইরে বেরোনোর সাথে সাথেই খুদে ভক্তদের আমি সেলফির আবদার করলাম, তাই ওরা না বলতে পারেনি, ওরা সেলফি নিল। একটা বোন তো প্রণাম করা শুরু করে দিয়েছিল, আমি বললাম আরে দু পায়ে হাত দিতে হয়। আর সেলিব্রিটিকে ফাঁকাতে পেয়ে মিডিয়া যা করে সেটাই করলো, ঘিরে ধরলো একজন সাংবাদিকের ভিড়। তারপর একের পর এক সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে থাকলো আমার, একের পর এক, টোটাল 2। যদিও আমি আরো সাক্ষাৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু সাংবাদিকরা কোনো মতে রাজি হয়নি। এখানে আমাকে সেই একই প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল যে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে। আমি সরাসরি বললাম যে এইসব প্রশ্ন তাদেরকেই জিজ্ঞেস করুন যাদের অ্যাওয়ার্ড পাওয়ার অভ্যেস নেই। সাংবাদিক বললেন যে তাই তো আপনাকে জিজ্ঞেস করছি। সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার পর আবার সবাই সেলফি নেওয়ার জন্য চলে এলো। সেলফির আবদার। সবাই সেলফি নেওয়ার পর একটাই কথা বলেছিল, আপনার মতো সেলিব্রিটি আমরা দেখিনি। আপনি কে বলুন তো? যারা অ্যাওয়ার্ড পায়, যাদের অভ্যেস আছে, তারা কোনোদিনও অ্যাওয়ার্ড নিয়ে শো অফ করে না। অ্যাওয়ার্ড পাওয়ার পর তারা কোনোদিনও লোককে দেখায় না যে দেখো আমি এটা পেয়েছি, কোনোদিনও নয়। অ্যাওয়ার্ড পেয়েছি সেটাকে হাতে ধরে বাইরে ব্যাগে না ঢুকিয়ে দেখানো লোককে, এটা একদম ঠিক নয়। এই অ্যাওয়ার্ড ঢোকা। এতক্ষণ আপনারা যার ভিডিও দেখলেন, জানেন এনার আসল পরিচয় কি? এনার পুরো নাম কি? হ্যাঁ, এনার পুরো নাম সৈয়দ শামসিল আরফিন। পেশায় ইনি একজন কমেডি কন্টেন্ট ক্রিয়েটার। এনার মেন কমেডি হলো স্ট্যান্ড আপ কমেডি। সম্পূর্ণ কমেডি ক্রিয়েশনগুলো ইনি নিজেই করেন। আর কমেডিগুলো কেমন ভাবে ক্রিয়েট করে সেগুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা অবাক হবেন। শামসিলদা একটা ভিডিওতে উল্লেখই করে বলেছেন যে উনি টিউশন পড়াতে যান, এবং টিউশন পড়ানোর সময় উনি বাইকটা নিয়ে যান, হঠাৎ ওনার একটা যদি 5 লাইন মনে চলে আসে, উনি সেখানেই নাকি গাড়িটা স্টপ করেন এবং পকেট থেকে পেন এবং নোটবুক বের করে 5 লাইনটা লেখেন। হ্যাঁ, এটাই আমাদের বিটকেল বেঙ্গলি, এটাই আমাদের সৈয়দ শামসিল দা। এত ভালো কন্টেন্ট ক্রিয়েশন আজ বাংলা কমেডি জগতে আলোড়ন সৃষ্টি করেছেন ইনি। খুব শীঘ্রই ইউটিউবে এনার 1 মিলিয়ন ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে চলেছে। সবাই এনাকে শুভেচ্ছা জানাবেন, এনার পাশে সবাই থাকবেন। আমি তো আছি, গুরুদেবের আসনে বসিয়েছি এনাকে। এনার ভিডিও আমি আপলোড করি, আমার ভালো লাগে, মন থেকে ভালো লাগে, তাই আমি আপলোড করি। আপনারা যে যাই ভাবেন ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। তবে বলে দিই, কমেডি জগতের নবজাগরণ যদি কিছু হয়ে থাকে সেটা হলো সৈয়দ শামসিল ওরফে আমাদের বিটকেল বেঙ্গলি। তো আসুন সবাই এনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। দাদাকে বলি, দাদা আরো ভালো ভালো কন্টেন্ট আমাদের জন্য তুমি উপহার দাও, আমরা সবাই পাশে আছি তোমার এবং পাশে থাকবো সব সময়। ধন্যবাদ।